১১৩ জন মানুষের জীবন কেড়ে নেওয়া এক দুর্ধর্ষ স্নাইপার একটা মিশনে গিয়ে মারাত্মক সব বিপদের সম্মুখীন হয়। এই মিশনটা এতটাই ভয়ঙ্কর আর সেখানে এত টপ সিক্রেট ব্যাপার ছিল যে সেখানে যেসব গার্ডরা যায় তারা আর কখনোই ফিরে আসতো না। তাদের মধ্যে অনেকেই সে জায়গায় মারা যেত এবং কেউ জীবিত ফিরে আসতো তাদেরকে সরকারের সেনারাই মেরে ফেলতো। মোট কথা সেখানকার মিশন মানেই নিশ্চিত মৃত্যু। এর পিছনে কাজ করতো অনেক বড় একটা প্রতিষ্ঠান যাদের উদ্দেশ্য ছিল শুধু ওই জায়গার নিরাপত্তা আর গোপনীয়তাকে নিয়ন্ত্রণ করা। তাহলে কি এমন জিনিস ছিল এই জায়গায় যার গোপনীয়তা রক্ষা করার জন্য বছরের পর বছর মানুষকে ভাড়া করে এখানে নেওয়া হতো? আজকে আপনাদের মাঝে 2025 সালের মুক্তিপ্রাপ্ত মুভি দ্য গ্যাটস মুভির শুরুতে তাকে দেখতে পাই। ওর নাম হলো লেডি। গত কয়েকদিন ধরে সে অনেক লম্বা ছুটিতে আছে। তো তাকে এখানে নিয়ে আসার একটা কারণ হচ্ছে খুব দ্রুত ওকে একটা মিশনে যেতে হবে। মিশন লিডারের সাথে প্রয়োজনীয় সব কথা সেরে ওকে বিমানে করে ওকে একটি গভীর নির্জন জায়গায় নিয়ে আসে। তার কাছ থেকে মোবাইল, পাসপোর্ট এবং স্মার্ট ওয়াচটা নিয়ে নেওয়া হয়। প্রথম থেকে ওর কাছে মিশনের খুব জরুরি বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুই তার কাছ থেকে গোপন রাখা হয়েছিল। এমনকি সে কোন জায়গায় মিশনে যাচ্ছে তার নির্দিষ্ট কোনো ঠিকানাও তার জানা নেই। তাকে বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে নামিয়ে দেয়। সেখানে একটা দেখতে পাই ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা দেখতে পাই দুইটা পাহাড়ের মাঝখানে বিশাল একটি খাত। আর এই মুভির মূল রহস্য এই ওয়াচ টাওয়ারকেই কেন্দ্র করে। এই ওয়াচ টাওয়ারে দেখা যায় যে আরও একজন আছে, তিনি আগ থেকেই ছিলেন, এখন তার পালা। তো সে জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এটাতে বেশ পাহারা রাখা হচ্ছে। তো এগুলো কথাবার্তা তাদেরকে জানানো হয়। তারা সে আরও জানতে পারে এই গিরিখাতে যে প্রাণীগুলো আছে, ভয়ঙ্কর প্রাণীগুলো, এগুলো আসলে পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এইগুলোর নাম হলোম্যান। তারা যদি বাইরে আসতে না পারে এই জন্য তাদেরকে গার্ড দেওয়া হয়। এখানকার প্রত্যেকজন গার্ডই প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা তাদের প্রফেশনাল লাইফে একজন সাকসেস স্নাইপার। ওদের অপর পাশেই দেখা যায় এরকম আরেকটি ওয়াচ টাওয়ার আছে। কিন্তু এরকম আশ্চর্যের ব্যাপার হলো এমন নির্জন জায়গায় দুইটা ওয়াচ টাওয়ারে মাত্র 2 জন মানুষ, অথচ কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। তো পুরনো জন তাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। সে উঁচু জায়গায় এসে দাঁড়াইলে একটি হেলিকপ্টার এসে তাকে নিয়ে যায়। তাকে উপরে তুলে নিয়ে যে তারপর আগে ওর নাম জানতে চায়। তারপরে ঠান্ডা মাথায় সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে রশিটাকে কেটে দিয়ে দেয়। এই ঘটনার মধ্যে দিয়ে দর্শকদের একটা পরিষ্কার মেসেজ দেওয়া হয় যে যেই আসুক না কেন তাকে আর জীবিত ফেরত নেওয়া হয় না। তো আমাদের নায়ক লেডি তার কাজের রুটিন অনুযায়ী সেখানে অটোমেশন করা অস্ত্র চেক করে রাডার ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে রেডিওতে কথা বলার চেষ্টা করে। রেডিও থেকে একজন ওর সাথে ঠিকই কথা বলছে, কিন্তু ওর কোনো কথাই শুনেনি। শুধুমাত্র এখানকার বর্তমান অবস্থার আপডেটগুলো নিয়ে আগামী 1 মাসের মধ্যে সে রেডিওতে কারোর সাথে কথা বলতে পারবে না বলে ওভার বলে রাখা হয়। তখন লেডির মনে কিছুটা সন্দেহের উদয় হয়। সে এখনও বুঝতে পারছে না যে কি এমন সিক্রেট জিনিস থাকতে পারে এখানে। একদিন ওই পাশের ওয়াচ টাওয়ারে ওর নজর আটকে যায়। দূরবীনে চোখ রাখতেই দেখে ও পাশে একটা মেয়ে, আর ঠিক সেই সময় ওই মেয়েটাও ওর টাওয়ারের দিকেই তাকায়। ওর নাম ড্রেসা। এই গল্পে তাকে একজন দক্ষ রাশিয়ান স্নাইপার হিসেবে দেখানো হয়েছে। এই ওয়াচ টাওয়ারে যেসব গার্ডরা রাখা হয় তারা অত্যন্ত দক্ষ স্নাইপার। দিন রাতের আবর্তনে বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়ে যায়। দূর থেকে শুধু নজর বিনিময় হয়। এর মধ্যেই একদিন ড্রেসা একটি বিশেষ সময়ে লেভিকে নক করে। ওপাশ থেকে পিস্তলের আওয়াজ শুনে লেভি দূরবীনের কাছে এসে দেখে ড্রেসা একটা কাগজ ধরে ওর নাম জানতে চাইছে, কিন্তু লেভি ওকে জানায় যে ওদের মধ্যে কথা বলা বা যোগাযোগ করা নিষেধ আছে। তাদের ওয়ার্ক পলিসিতে এই দুইটা টাওয়ারের গার্ডদের মধ্যে যোগাযোগ রেস্ট্রিকশন করে দেওয়া আছে। কিন্তু ড্রেসা ওকে দেখা যায় আজ ওর জন্মদিন, তাই এখন কোনো নিয়ম মানবে না। সে মন যা চাবে তাই করবে। তারপর লেভি ওর নাম জানতে চায় এবং ড্রেসার জন্মদিন উপলক্ষে 1 গ্লাস ড্রিঙ্ক চিয়ার্স করে। এরপর থেকে ওদের যোগাযোগ আর থেমে থাকেনি। হঠাৎ কিসের যেন একটা শব্দ শুনে ড্রেসা থমকে যায়। লেডিকে ইশারা করে যে ওর টাওয়ারের নিচের দিকে তাকাতে বলে। লেডি লাইফে তাক করে দেখে নিচের দিকে তাকিয়ে দেখে মানুষের মতো একটা আজব ধরনের প্রাণী, হাত পা গাছের লতা পাতা দিয়ে ঘেরা। আর এইসব প্রাণীকে এরা হলোম্যান ডাকে।
একদম নিখুঁত নিশানে একটা ফায়ার করে, আর সাথে সাথেই অন্যান্য হলোম্যান ঝাঁক বেঁধে উপরে ওঠার চেষ্টা করছিল। ঠিক সেই সময় ড্রেসাও ওই পাশ থেকে ফায়ার করতে থাকে। হলোম্যানগুলো গুলি খেয়ে একটা একটা করে নিচের দিকে পড়ে যায়। যখন লেভির ওই সাইডে গোলাগুলি চলছিল, তখন এই সুযোগ কাজে লাগিয়ে হলোম্যানরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। এক মুহূর্তে সবকিছু নীরব হয়ে যায়। ড্রেসা খেয়াল করে একটু আগেই সে যেরকম একটা শব্দ শুনে সজাগ হয়েছিল, ঠিক সেরকম একটা শব্দ একদম তার আশেপাশেই সে শুনতে পাচ্ছে, আর সাথে সাথেই একটা হলোম্যান তার সামনে এসে দাঁড়ায়। ড্রেসার সাইডে গুলির আওয়াজ শুনে লেডি সেখান থেকে মেশিন গানে তার পজিশন নিয়ে নেয়। এক এক করে সব হলোম্যানকে গুলি করে মারি ফেলতে থাকে। এর মধ্যে হ্যাংমাইন বিস্ফোরণ করে ড্রেসা কিছু আহত হয়ে পড়ে। পরে ওয়াচ টাওয়ারের নিচে ঢালুর দিকে নির্দিষ্ট একটা অংশ জুড়ে অনেকগুলো মাইন ঝুলানো আছে। হ্যাংম্যানেরা যাতে টাওয়ারে হামলা করার আগেই ওদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যায় এর জন্য। এর মধ্যে একটা বাজে বিপত্তি। এবার হলোম্যানেরা লেডির সাইডে আসছে, নিজের দিকে আর একবার ড্রেসার দিকে। এভাবে খানিক গুলি চালানোর পর লেভির অবস্থা প্রায় খারাপ হয়ে যায়। এর মধ্যে একটি সেন্সার অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই অটোমেশন মেশিন গানগুলো গুলি করতে থাকে। পুরো জায়গাটাকে ঝাঁঝরা করে দিয়ে যায়, একদম ফুল যুদ্ধক্ষেত্রের মতো। দুই পাশ থেকে দুই দিকে পানির মতো গোলা ছড়াচ্ছে। খানিকক্ষণ এভাবে চলার পর সব কিছু শান্ত হয়ে যায়। তখন লেডি এখনো ঘুমায়নি। সারা রাত জেগে স্নাইপারের চোখ রেখে সে ড্রেসাকে এপাশ থেকে কভার করছিল। সকালবেলা দেখায় আজকে জন্মদিন, তার জীবনের সেরা জন্মদিন, বেস্ট। এই ঘটনার পর দুদের সম্পর্ক বেশ ভালো হয়ে যায়। সকালবেলা লেবি হ্যাংম্যানগুলো ঠিক করার সময় খেয়াল করে ড্রেসা ওই পাশ থেকে কভার করছিল। ঠিক সেই মুহূর্তে একটা রকেট ড্রোন নিচ থেকে উঠে ওর কাছে চলে আসে, আর সাথে সাথেই অটোমেশনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। ওইদিকে হঠাৎ করে এই ঘটনায় লেডি ভয় পেয়ে যায়, কারণ তার কাছে যথেষ্ট পরিমাণ প্রতিরোধ ব্যবস্থা নেই। কিন্তু হঠাৎ ওকে অবাক করে দিয়ে ওই রকেট ড্রোন সাই করে সেখান থেকে চলে যায়। এই ড্রোনটা কেন নিচে গিয়েছিল, কেনই বা অটোমেশন গানগুলো ড্রোনটাকে গুলি করলো না, এই ঘটনার একটা বিশেষ কারণ আছে। ভিডিওর খানিক পরে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। ডিসেম্বর মাস চলে এসছে, প্রকৃতির মধ্যে শীতের আমেজ, আর ওদের স্ক্রিনশট যোগাযোগ খুব ভালোই চলছিল। রেগুলার আউটডোর ওয়ার্ক করতে যে ড্রেসা বাইরে দেখতে না পেয়ে লেভি ওর কাছে জানতে চায় সে আজকে বাইরে যায়নি। ড্রেসা তখন ওকে জানায় আজকে ওর মন খারাপ, হয়তো ওর বাবার কথা মনে পড়ছিল। অনেকদিন আগে দেখা হয়েছিল, তখন থেকেই আর যোগাযোগ নেই। সে এখানে আসার আগে আমরা জানতে পারি ওর বাবা ক্যান্সারে আক্রান্ত। কখন যে কি হয় তাই হয়তো ওর মন খারাপ। লেভিকে জানায় সে কোনোভাবে আজকে ওর পাশে থাকতো তাহলে খুব ভালো হতো। ড্রেসা খুব ভালো করে জানতো এটা কখনই সম্ভব না, কারণ দুই ওয়াস্টারের দূরত্ব অনেক বেশি। কিন্তু এই সামান্য কথাটাই লেভির মনে লেগে যায়। সে আর রাতে ঘুমাতে পারছিল না। মর্টাল সিল বের করে সেখানে থাকা সমস্ত বিস্ফোরক আলাদা করে নিয়ে একটা রশির মাথায় লাগিয়ে দেয়। ব্যাপারটা যত সহজে আপনাদের বলতে পারছি, কাজটা মোটেও অত সহজ ছিল না, কারণ এখানে একটু হেরফের হলেই বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যেতে পারত। রশির এক মাথায় মর্টাল সিল বেঁধে দিয়ে ড্রেসার সাইড লক্ষ্য করে সে ফায়ার করে। ওপাশ থেকে ড্রেসা ওর কর্মকাণ্ড দেখে যতটাই খুশি হয়েছিল, ঠিক ততটাও ভয় পাচ্ছিল, কারণ সে ভাবতে পারেনি এখানে আসার জন্য সে এরকম রিস্ক নেবে। ড্রেসা বাইরে এসে রশির এক মাথা গাছের সাথে বেঁধে দিয়ে দূরবীনে চোখ রাখে আর ওর দিকে অপেক্ষা করতে থাকে। লেভি যাওয়ার সময় কয়েকটা ফুল নিয়ে রশিটা ভালো করে চেক করে একটা দৌড় লাগায়। অল্প সময়ের মধ্যেই ড্রেসার সাইডে চলে আসে। এখানে বলে রাখা ভালো, এখানে যারা আসছিল তাদের কেউই এই কাজ করেনি, এপার থেকে ওপারে আসেনি। তাদের অনেক দিনের জমানো গল্পগুলো একে অপরের সাথে শেয়ার করে। পরের দিন লেডি ড্রেসার কাছ থেকে বিদায় নিয়ে ওয়াটার দিকে রওনা দেয়। খানিক যেতে সাইড থেকে হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে আর রশিটা ছিঁড়ে যায়। লেভি চোখের পলকে ওই গিরিখাতের গভীরে হারিয়ে যেতে থাকে। নিজের চোখের সামনে এই ঘটনা দেখে ড্রেসা আর এক মুহূর্ত দেরি করতে পারে না। সে দৌড়ে ভেতরে যে কিছু প্রয়োজনীয় অস্ত্রপাতি নিয়ে কাঁধে প্যারাশুট ঝুলিয়ে সে এক লাফে গিরিখাতে সেও লাফ দেয়। মৃত্যুর অজানা যত সব হাত জানে কি কপালে আছে। এদিকে প্যারাশুট একটা গাছের সাথে আটকে গিয়ে সে ঝুলে আছে। হুশ ফিরলে সে হঠাৎ তাকিয়ে দেখে বিশাল আকারের বিস্তু টাইপের একটা প্রাণী ওর দিকে আসতেছে। তাড়াতাড়ি করে প্রাণীটাকে লক্ষ্য করে গুলি করলে প্যারাশুটের রশি ছিঁড়ে গিয়ে ধপাস করে সে মাটির নিচে পড়ে যায়। পিস্তলের গুলি শুনে আওয়াজ শুনে ড্রেসা ওর লোকেশন বুঝতে পারে, আর গাছের নিচে পড়ে যে সে কিছুতে উঠতে পারছিল না।
কি যেন একটা আঠালো জাতীয় পদার্থ ওর গায়ের সাথে লেপ্টে যায়, আর কিছুক্ষণের মধ্যে ওর চারপাশের মধ্যে মানুষের শরীরের হাড় বের হয়ে শরীরে ঘেঁটে ধরে, আর তার শরীরটা আঠার সাথে এমনভাবে লেগে যায় যে কিছুতেই সে বের হতে পারছিল না। এবার বুঝি সব শেষ। এমন সময় ড্রেসা সেখানে চলে আসে আর লেডিকে বেঁচিয়ে নিয়ে সে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা এখন বিপদমুক্ত হতে পারেনি। দুইটা হলোম্যান তাদের উপর ঘোড়া নিয়ে এসে আক্রমণ করে। মজার ব্যাপার হলো তাদের কাছে কোনো অস্ত্র নেই। লেডি খেয়াল করে ওর কাছে ওদের একটা তলোয়ার দিয়ে ওদের উপর হামলা করছে, কিন্তু রাইফেলের কাছে ওরা বেশিক্ষণ টিকতে পারে না। লেডি দেখে ওদের একজনের শরীরে মিলিটারি পোশাক, প্রথম আমেরিকান এয়ারবোর্ন মিলিটারি সোলজার্স, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1934 সালে বানানো হয়েছিল। তারপর সেখান থেকে ওরা একটা নিরাপদ জায়গা খুঁজতে থাকে। আমরা দেখতে পাই সেখানে মানুষের শরীরের কঙ্কাল গাছের সাথে নানান ভয়ে পেঁচিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ ঠিকানা ছিল এই জায়গাটা, যা সবার থেকে লুকানো হয়েছিল। কিন্তু কি এমন ঘটেছিল এখানে যে মানুষ শরীরের সাথে গাছের ইন্টারেকশন হয়ে যায়? গত কয়েক দশকে নানান রকম প্রাকৃতিক দুর্যোগ এখানকার পরিবেশকে আরও ভয়ানক হয়ে ওঠে। ওখানকার প্রতিটি প্রাণীর সাথে মানুষের শরীরের একটা সংমিশ্রণ পাওয়া যায়। খানিক সামনে যেতেই তারা দেখতে পায় দেওয়ালের সাথে একটি বাংকার। দুজনেই সেখানে প্রবেশ করে। জায়গাটা অনেক পুরনো, আর দেওয়ালগুলো গাছের শিকড় আর পাথর দিয়ে ঢেকে আছে। এসব দেখতে দেখতে ওরা দুজন একটা ল্যাবের মধ্যে চলে আসে। এখানে সেই সময় যে অবস্থায় ছিল তারা সেই রকম অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। দেখতে দেখতে একটা কঙ্কালের হাতের কাছে লেভির চোখ আটকে যায়, একটা পুরনো ফিল্মের রিল। সেখানে লেখা ছিল গড ফরগিভ আস, সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করো। এই লেখার কারণ জানতে লেভি সেই ফিল্মটাকে চালানোর ব্যবস্থা করে। সেখানকার পুরনো জেনারেটরটি চালু হয়ে যায়। বিদ্যুতের ব্যবস্থা করে তারা ইঞ্জিনটি স্টার্ট দিলে আমাদের দেখানো হয় 1946 সাল 12 অথবা 13 জুলাই। সেখানে আমাদের জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওপেনহেইমার যখন পারমাণবিক বোমা বানায়, ঠিক তখনই এখানকার একটা গবেষক দল একইভাবে একটা ধ্বংসাত্মক বায়োকেমিক্যাল মিসাইল তৈরি করে। ঠিক 6 দিন আগেই এখানে 8.1 মাত্রার বিশাল ভূমিকম্প আঘাত হানে, আর তখন তাদের গবেষণা সেখান থেকে স্থগিত ঘোষণা করা হয়। তখনও সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা সেখানকার ধ্বংসাত্মক বিষক্রিয়া থেকে এই গিরিখাতটা রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে। ওই ভদ্রমহিলা কথা বলার সময় আমরা বুঝতে পারি সে নিজেও তখন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গেছে। কিন্তু ভূমিকম্প আঘাত হানার পর বায়োকেমিক্যাল এক্সপোজ করা হওয়ার কারণে জেনেটিক ডিএনএর সাথে এখানকার আশেপাশের পরিবেশ মিলেমিশে গিরিখাতের পরিবেশকে বেশ প্রভাবিত করে ফেলে। মানুষের ডিএনএর সাথে সেখানকার গাছপালা, পশু পাখি, এমনকি কীটপতঙ্গ মিশে গিয়ে আজব কিছু প্রাণীর সৃষ্টি করে। তখন আমরা ড্রেসার হাতে একটা বায়োকেমিক্যালের স্যাম্পল দেখতে পাই। এরপর সেখানে থেকে একটা কম্পিউটার ডার্ক নেক নামের একটা প্যারামিলিটারির বেসরকারি সংগঠন সেখানে ড্রোন পাঠিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করছে। আর সেই দিন লেডির সামনে যে ড্রোনটা দেখতে পেয়েছিল সেই ড্রোনের হুবহুব একটা ছবি সে এখানে দেখতে পায়। এই ড্রোনগুলো এখান থেকে ডার্ক লেক কোম্পানির জন্য হাইব্রিড ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে এবং সেগুলো সুপার সোলজার বানানোর গবেষণায় ব্যবহার করা হয়। আর এই বিষয়টি যাতে কেউ না জানে সেই জন্য এখানে টপ সিক্রেট রাখা হয়েছে। তখনই ওরা বুঝতে পারে ওদেরকে এখানে কি কাজে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে লেভির চোখ আটকে যায় একটা বোমার ছবির উপর। তখন সে জানতে পারে এটাই সেই স্ট্রেট প্রোটোকল যার কথা ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম। এই স্ট্রেডক হচ্ছে একটা অ্যাটম বোমের নাম। ফাইলগুলো ভালো করে চেক করে বোমার রেডিয়েশন এলাকার দূরত্ব জেনে ওরা দুজন বেরিয়ে চলে আসে। কিন্তু এখনো বিপদ থামেনি। হঠাৎ করে একটা রশি এসে ড্রেসার পায়ে আটকে যায়, আর একটা ঘোড়াওয়ালা হলোম্যান তাকে টেনে নিয়ে সেখান থেকে ছুটতে থাকে। ড্রেসা অনেক চেষ্টা করে সে নিজেকে সারিয়ে নিতে পারছিল না। এমন সময় একটা গাছের সাথে মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দেখে সে তার সামনে একটা হলোম্যান খুব হিংস্রভাবে দাঁড়িয়ে আছে। কাছে আসতে একটা লাথি মেরে ড্রেসা লাফ দিয়ে সেখান থেকে নিচে চলে আসে। শুরু হয় দুইজনের মধ্যে তুমুল লড়াই। এইসব হলোম্যানদের গায়ে আঘাত লাগলে কিছুই হয় না। একসময় ড্রেসা ওর কাছে প্রায় আত্মসমর্পণ করেই ফেলবে। এমন সময় লেভি চলে আসে, এক গুলি করে ওর মাথাটা আলগা করে দেয়। তখন আমরা দেখতে পাই ওই হলোম্যানের গায়ের পোশাক একটা নাম লেখা আছে। ওই ব্যক্তি এক সময় লেভির টাওয়ারের গার্ড ছিল, আজকে তার এই অবস্থা। এই দুজনে ওদের ভবিষ্যৎ পরিণতি বুঝতে পেরেছে। এখান থেকে বাইরে যাওয়ার সময় একটা ভয়ঙ্কর জায়গা পার হতে হয়। যেহেতু লেভি এখানে এই পাশ দিয়ে আসছিল
তাই সে সামনে থেকে রাস্তা বের করে যাচ্ছিল। বায়োকেমিক্যাল এক্সপোজের পর এখানকার মানুষের শরীরের বিভিন্ন আকারে বিস্তার করে আছে। মনে আছে ঘুম থেকে উঠেই শিকারে নেমে পড়বে। এমন সময় ড্রেসার একটা পা আটকে যায় আর শুরু হয় হই হুল্লোড়। একটা বোমা দিয়ে সবগুলো জ্বালিয়ে দিয়ে ওরা বাইরে চলে আসে। পাশে থাকা ওয়্যার হাউস থেকে একটা বাড়ি বের করে নিয়ে ওরা ড্রেসার টাওয়ারের দিকে রওনা দেয়। যাওয়ার সময় লেভি খেয়াল করে ওই সেই স্টেট পারমাণবিক বোমা, যেটার কথা বলে ওদেরকে এখানে গার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং এই জেনে নেয় এই বোমার রেডিয়েশন 4.2 কিলোমিটার। ওয়ারের কাছ থেকে রেডি রশিটা ধরে ওই লেডি এক মাথা গাড়িতে লাগিয়ে দিয়ে এক মাথা ঝুলে থাকার কারণে আবারও কিছু হলোম্যান ওদের উপরে আক্রমণ করে। কোনোভাবে একবার এখান থেকে পা পিছলে গেলে আর নিস্তার নেই। লেভি শেষবারের মতো করে একটা বুদ্ধি বের করে, গাড়ির পিছনে থাকা জ্বালানির ট্যাঙ্কটা ফুটা করে দেয়। একটা ফায়ার স্টিক বের করে একদম নিচের রেতটাতে আগুন লাগিয়ে দিলে সাথে সাথে একটা বিস্ফোরণ, সবগুলো হলম্যান নিচে পড়ে যায়। দৃশ্যপট পাল্টে যায়। ওরা দুজন এখন ড্রেসার ওয়াচ টাওয়ারে চলে আসেছে। দুইজনে মিলে এই গিরিখাত ধ্বংস করার একটা পরিকল্পনা করে, কারণ এখানে দিনের পর দিন নিরীহ মানুষদের নিয়ে এসে মেরে ফেলা হয়। আর এখানকার বায়োকেমিক্যাল গবেষণা করে ওই কোম্পানি পৃথিবী জুড়ে ত্রাসের সৃষ্টি করবে। কিন্তু দুজন তোরা প্রতিজ্ঞা করে যে এই কাজ তারা হতে দেবে না। তারপর লেভি ওর কাছ থেকে বিদায় নিয়ে আগের মতো করে সেখান থেকে ওর টাওয়ারে চলে আসে। রেডিওতে কথা হচ্ছে, ওপাশ থেকে ওই ভদ্র মহিলা কথা বলছে। সে ওর কাছ থেকে জানতে চায় যে লেভি কি ওই গিরিখাতে গিয়েছিল কিনা, কারণ ওই রিসার্চ ড্রোন কম্পিউটার ওপেন হয়েছিল। কিন্তু লেভি এসব কিছু সরাসরি অস্বীকার করে। আর আমরা দেখতে পাই এই ভদ্রমহিলা সেখানকার থেকেই সব কিছু দেখে ফেলেছে। সে লেভিকে কোনো কিছু বুঝতে না দিয়ে সেখানে যাওয়ার একটি পরিকল্পনা করে আর বলে যে সে তার নিজের হাতে তাকে মেরে ফেলবে। পরের দিন নেভি সব জায়গায় বোমার সেট করার জন্য ওদিকে বাইরে হয়ে আসে। একই সময় ড্রেসাও একই কাজ করছে। হঠাৎ একটা চপারের আওয়াজ শুনতে তাকিয়ে দেখে একটা হেলিকপ্টার চলে এসেছে ওই কোম্পানির। এক মুহূর্তেই সবকিছু পাল্টে যায়। লেভি চিৎকার করে ড্রেসাকে সেখান থেকে পালাতে বলে। ওদেরকে এই এলাকা থেকে কমপক্ষে 4 কিলোমিটার দূরে যেতে হবে, না হলে বোমার রেডিয়েশন তাদের কাছে জীবন চলে যেতে পারে। এদিকে এরা টাওয়ারের কাছে এসে ওদেরকে না পেয়ে কোয়াড ক্যাপ্টার উড়ে দেয়। এই কোয়াড ক্যাপ্টারগুলো খুবই হিংস্র, খুবই দ্রুততার সাথে ওদের দুজনকে আক্রমণ করে ফেলে। এবার দুজন অনেক দূরে থাকার কারণে কেউ কাউকে কভার করতে পারছিল না, তাই নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। লেভি পায়ে আঘাত পাওয়ার কারণে সে খানিকটা পিছিয়ে পড়ে। একটা গাছের ডালে স্নাইপার রেখে সে স্কোয়াড কপ্টারটা সে নিচে ফেলে দেয়। তারপর আর খানিক উপরে একটা পাথরের উপর পজিশন নেয়। তখন আমাদের দেখানো হয় ওই ভদ্র মহিলা লেভি টাওয়ারের ভিতরে একটা লেখা পড়ছিল। সেখানে লেখা ছিল 3টা জিনিস কখনো আড়াল করা যায় না। 1 সূর্য, দ্বিতীয় চাঁদ, আর তৃতীয় নাম্বার হলো সত্য, বাণীতে বুদ্ধদেব। আর এই কথাটা লিখে রেখেছি লেভি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মুভির এই অংশটা এতটা ভালো লাগার মতো আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটা ইমোশনাল যে কি আর বলায় বুঝাবো আপনাদের। সময় পেলে আপনারা অবশ্যই মুভিটা দেখবেন। দেখতে দেখতে দুজনে দুই পাশ থেকে একে অপরের রাডার লক্ষ্য করে গুলি করে, আর সাথে সাথে এক এক করে সব কটারা উড়ে যেতে থাকে। টাওয়ারের সব সাইরেন একত্রে বেজে ওঠা শুরু হয়, আর ওই স্টেট অফ মুহূর্তেই অ্যাক্টিভ হয়ে যায়। ওরা দুজনে দুই দিকে ছুটে চলছে। এর মধ্যে সিকিউরিটি মহিলা ওনাকে জানায় এখান থেকে পালাবার জন্য আমাদের হাতে আর মাত্র 2 মিনিট আছে। দৌড়ে এসে তাড়াতাড়ি ওরা হেলিকপ্টারে উঠে পড়ে, আর এর মধ্যে বুম করে একটা শব্দ হয়ে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। পুরো পাহাড়ি এলাকা যেন একদম নরম তুলার মতো উড়ে যায়। অ্যাটম বোমার কি পাওয়ার, কি রূপ, তার সামান্য পরিমাণে এখানে বিশ্লেষণ করে দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে। তারা ফুল মুভি দেখেছেন, তারা মোটামুটি একটা ধারণা থাকার কথা। শেষ পর্যন্ত এক্সপ্লোন থেকে চপার আর কেউ বেচতে পারে না। লেভির পায়ে আঘাত পাওয়ার কারণে সেও নিরাপদ স্থান পর্যন্ত আসতে না পারায় একটা লেকের মধ্যে পড়ে যায়। কিন্তু ড্রেসার সেখান থেকে একদম নিরাপদ দূরত্বে চলে আসছে। তারপর আমাদের দেখানো হয় ড্রেসা এই পেশা ছেড়ে দিয়ে সমুদ্রের পাশে একটা রেস্টুরেন্টের ব্যবসা দিয়েছে, আর এই দিনগুলোর মধ্যে ওদের কোনো যোগাযোগ হয়নি। ড্রেসায় ভেবে নিয়েছে লেভি হয়তো সেখানে আর বেঁচে ফিরতে পারেনি। হঠাৎ একদিন ওকে অবাক করে দিয়ে লেভি ওর সামনে চলে আসে, আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভির গল্পটি শেষ হয়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেন দেখতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।
আর আমি নতুন, তাই ভুল ত্রুটি হলে মাফ করবেন। ধন্যবাদ সবাইকে।